আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর ছোট্ট বন্ধুরা, ভাইয়া এবং আপুরা তোমরা সবাই কেমন আছো? আর মাত্র ২ মাসেরও কম সময় আছে সামনে তোমাদের এসএসসি পরীক্ষার। আজকে আমরা কথা বলবো অর্থনীতির সাজেশন নিয়ে। তোমরা বিশ্বাস করো আমাকে ১০টা মিনিট সময় দাও। ১০টা মিনিট ধরে ধরে ক্লাসটা দেখো। আমি এনশিওর করব তোমাদের এই টপিকগুলো বাইরে থেকে, এই টপিকগুলোর বাইরে একটা প্রশ্ন আসবে না। এই টপিকগুলো যদি পড়ে যাও, তোমরা চোখ বন্ধ করে ৩ ঘন্টার পরীক্ষা খুব ভালো করে পরীক্ষা দিতে পারবা এবং 90+ যদি তোমার লেখার ফরম্যাট ভালো থাকে তুমি অবশ্যই 90+ মার্ক পেয়ে আসবে। এখন দেখো ইকোনমিক্স অর্থনীতির সাজেশন, হ্যাঁ? আসলে এবার আমাদের ইকোনমিক্সে কিন্তু একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। যেমন অন্যান্যবার পরীক্ষা হতো শুধুমাত্র এমসিকিউ এবং সিকিউ। এবার একটু অন্য হয়েছে। যেমন 20 মার্ক আছে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে। যাই থাকুক না কেন, আমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা খুবই শর্ট, খুবই শর্ট, খুবই ছোট্ট। এটা তুমি ইচ্ছা করলে ২ সপ্তাহে পড়ে শেষ করতে পারো। এবং এই যে ছোট্ট সিলেবাসটা আছে, ছোট্ট সিলেবাসটার ভিতরেও আমরা খুঁজে খুঁজে টপ মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। দেখো, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম এবং দশম অধ্যায় আছে। টোটাল 6টা অধ্যায় এখানে আছে শর্ট সিলেবাসে। তার ভিতরে দ্বিতীয় অধ্যায় কি? অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। এখন তোমাদের কি মনে হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ যে দ্বিতীয় অধ্যায়টা আছে এটা সবগুলো আমাকে পড়তে হবে? না, সবগুলো পড়ার দরকার নাই। তোমরা এমসিকিউ এর জন্য এবং একটা মোটামুটি ধারণা রাখার জন্য একবার রিডিং দিবা। কিন্তু তারপরে দেখো এই যে গুরুত্বপূর্ণ ধারণাসমূহ এর ভিতর সবথেকে ইম্পর্টেন্ট কি? যেহেতু আমাদের ক নম্বর আছে ১ নম্বরের এবং ২০ নম্বর আছে অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে। এখন অর্থনীতি কি? এই যে সংজ্ঞা, অর্থনীতি কি সংজ্ঞা, এখান থেকে ক এবং খ অবশ্যই অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন তোমরা পাবে। তোমরা লিখে রাখতে পারো। এবং তোমাদের কাছে আমি খুবই নতজানু হয়ে অনুরোধ করব তোমরা খাতা কলম নিয়ে বসো এবং এটা নোট ডাউন করে নাও। পাশাপাশি দেখো সম্পদ এবং অভাবের ধারণা। ইকোনমিক্স মেইনলি আলোচনা করে কি নিয়ে? সীমিত সম্পদ এবং অসীম অভাব নিয়ে। এই যে যখন আমরা এই যে অর্থনীতির ধারণাসমূহ অধ্যায় থেকে যখন প্রশ্ন আসবে তখন এই যে টপিকটা এখান থেকে তোমার গ এবং ঘ নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে। কারণ এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক এই অধ্যায়ের ভিতরে। তারপর কি আছে? সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় খুবই ইন্টারেস্টিং একটা টপিক যে দুইটা জিনিসের ভিতরে আমার যে কোনো একটা বেছে নিতে হবে। হয় আমি ১ গ্লাস পানি খাবো, অথবা ১ গ্লাস কোল্ড ড্রিঙ্কস খাবো, দুইটা একসাথে খাওয়ার সুযোগ নেই। এই যে সুযোগ ব্যয়, এটা যদি তুমি খুব সুন্দর করে বুঝিয়ে লিখতে পারো এবং সিদ্ধান্ত গ্রহণ, এই সুযোগ ব্যয়ের সাথে কিন্তু সিদ্ধান্ত গ্রহণটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই সুযোগ ব্যয়ের সাথে সিদ্ধান্ত গ্রহণটা খুব বেশি কানেক্টেড। এই যে সুযোগ ব্যয় এবং সিদ্ধান্ত গ্রহণ, এটা এই যে দ্বিতীয় অধ্যায়ের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট কয়েকটা টপিকগুলোর ভিতরে এটাও একটা। তারপরে কি আছে? মানুষের চাহিদা ও নির্বাচন। এখানে নির্বাচন হবে, হ্যাঁ? এটা কিন্তু আবার 26-এ জাতীয় নির্বাচন না। এটা হচ্ছে আমাদের চাহিদা এবং সম্পদের ভিতরে যে সমন্বয় করার জন্য যে নির্বাচন, এই নির্বাচন। এখন দ্বিতীয় অধ্যায়ে তাহলে আমরা টোটাল কয়টা টপিক পড়ছি দেখো তো? এই যে 4টা টপিক, এই 4টা টপিকের বাইরে তোমাদের কিচ্ছু পড়া লাগবে না। তোমরা একবার রিডিং পড়ো, পড়ে এই 4টা টপিক খুব ক্রিটিক্যালি এখান থেকে যেভাবেই প্রশ্ন দিক, হ্যাঁ? ডিরেক্ট কিন্তু প্রশ্ন এরকম আসবে না যে অর্থনীতি কি, চাহিদা কি, অভাবের ধারণা বলো। প্রশ্ন এগুলো থেকেই আসবে একটু ট্রিকি ভাবে, একটু ঘুরে। এইজন্য তোমাদেরকে এই 4টা টপিক খুব ডিপলি এবং ক্লিয়ারলি পড়তে হবে। এবার যে দ্বিতীয় তারপরের চ্যাপ্টারে দেখো উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। এখন এই যে টপিকগুলো আছে এখানে কোনটা বাদ দিয়ে কোনটা পড়বো আমাকে বোঝাও তোমরা। এই অধ্যায়টা মোটামুটি বড়, কিন্তু এই যে উপযোগ এবং প্রান্তিক উপযোগ আমি এটা তোমাদেরকে লিখে দিতে পারি। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে তাহলে এখান থেকে প্রশ্ন অবশ্যই দেয়া লাগবে, অবশ্যই দেয়া লাগবে। হয় উপযোগ থেকে আসবে অথবা প্রান্তিক উপযোগ থেকে আসবে। আবার এমনও হতে পারে যে গ নম্বরে দিচ্ছে উপযোগ এবং ঘ নম্বরে দিচ্ছে তোমার প্রান্তিক উপযোগ নির্ণয় করতে, হ্যাঁ? ভুল করেও, ভুল করেও তুমি যত অসুস্থই হও, যতই দুর্যোগের ভিতরে থাকো, এই দুইটা টপিক না পড়ে তোমরা পরীক্ষার হলে যেও না। দ্বিতীয় দেখো চাহিদার আইন। চাহিদার যে ছোটখাটো আইনগুলো আছে এগুলো আমরা পড়ে গেলাম। চাহিদা কি জন্য বাড়ে, চাহিদা কি জন্য কমে, কিছু কিছু চাহিদা আছে যে কনস্ট্যান্ট থাকে, এগুলো পড়ে গেলাম। তারপর কি আছে? যোগান ও যোগানের নিয়ম। এই যে আমরা পড়েছি যে স্বল্পকালীন বাজারে, এই বাজারে সেই বাজারে আমাদের যোগানের বাড়ে এবং কমে। যোগান এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা টপিক। যোগান থেকেও প্রশ্ন আসতে পারে। যেহেতু আমাদের অধ্যায় ছোট, যেহেতু আমাদের সিলেবাসটা খুবই ছোট, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কোনো কিছু স্কিপ না করার। আমাদের চেষ্টা করতে হবে যে যেই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকগুলোতে বেশি ফোকাস করা। আমরা সবগুলোই পড়ে যাব এবং এই টপিকগুলো আমরা একদম কম্প্যাক্ট একটা ধারণা নিয়ে যাব যে আমার যেভাবেই প্রশ্ন আসুক আমি এটা খুব সুন্দর করে গুছিয়ে লিখে দেবো। তারপর দেখো বাজার ভারসাম্য। বাজার ভারসাম্যটা খুবই ইম্পর্টেন্ট। বাজার ভারসাম্যটাও এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। বাজার থেকে প্রশ্ন আসতে পারে, বাজার ভারসাম্য থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা যখন এই অধ্যায়ে আসলাম উপযোগ এবং প্রান্তিক উপযোগ, যদি প্রশ্ন আসে এখান থেকে তাদের আশাই লাগবে। চাহিদা আইন ইম্পর্টেন্ট, যোগান এবং যোগানের নিয়ম আমাদের অবশ্যই পড়তে হবে এবং বাজার তো স্কিপ করার সুযোগই নাই। তারপর দেখো বাজার সংক্রান্ত প্রশ্ন কিন্তু সব থেকে এখানে বেশি আসে।
হ্যাঁ, এই অধ্যায় থেকে কি হয়, বাজার সংক্রান্ত যে প্রশ্ন, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, বাজারের যোগানের বাড়া কমা, চাহিদার বাড়া কমা, এটা এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে। হ্যাঁ, এইটা গেল আরেকটা অধ্যায়। তারপর দেখো উৎপাদন এবং সংগঠন, সব থেকে ইজিয়েস্ট একটা অধ্যায়ের ভিতরে এটা হচ্ছে একটা অধ্যায়, উৎপাদন এবং সংগঠন। হ্যাঁ, উৎপাদনের সংজ্ঞা কি, কয়েকটা সংজ্ঞা পড়ে গেলে সব থেকে যদি ভালো হয় কোন একটা স্কলারের সংজ্ঞা তোমরা পড়ে গেলে, তাহলে যেহেতু তোমাদের এবার খ নম্বর এবং খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে 20টা মার্ক আছে, এই ক্ষেত্রে অনুধাবনের ক্ষেত্রে তুমি এটা অ্যাড করতে পারো। হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট সংজ্ঞাগুলো। তারপর হচ্ছে মূল উপাদান, উপাদানগুলো ও সংগঠন, উৎপাদনের মূল উপাদানগুলো কি কি, এটা সংগঠন কাকে বলে, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে কিভাবে উৎপাদন পরিচালনা করা হয়, এগুলো আমরা পড়বো। পাশাপাশি আছে যে উৎপাদন কিভাবে ফাংশন করে। হ্যাঁ, উৎপাদন কিভাবে ফাংশন করে এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা বলি, এই যে অধ্যায়টা উৎপাদন এবং সংগঠন, এখানে দেখো ম্যাথমেটিক্যাল টার্ম কম। এখানে আমাদের হিস্ট্রি, ইতিহাসের যে সাবজেক্টটা আছে বা বাংলাদেশের বিশ্ব পরিচয় যেরকম আছে, এই যে আমাদের চোখ বন্ধ করে লিখতে হবে লিখতে হবে লিখতে হবে, এই এখান থেকে প্রশ্ন লিখলে হবে কি জানো, যে আমার সময় বেশি যাবে, কারণ অনেক বেশি লিখতে হবে, 4-5 পেজ লিখতে হবে। এখানে আমরা গ্রাফ দিতে পারবো না, এখানে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম করতে পারবো না। এই জন্য যদি তোমাদের প্রিপারেশন খুব ভালো থাকে, তোমরা যদি দেখো যে এই অধ্যায় থেকে আমি প্রশ্ন লিখবো না, অন্য অধ্যায় থেকে সবগুলো প্রশ্ন আমার কমন এসছে এবং সেখানে আমি গ্রাফ অ্যাড করতে পারবো, ম্যাথ অ্যাড করতে পারবো, তাহলে পরীক্ষার হলে গিয়ে সিদ্ধান্ত নিবা, পরীক্ষার হলে যাওয়ার আগে না কিন্তু, যে না আমি এই অধ্যায় পড়বো না, এই অধ্যায় থেকে এমসিকিউ আসবে, এই অধ্যায় থেকে খ নম্বর আসবে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যদি দেখো এই অধ্যায় বাদেও তুমি 5টা সিকিউ প্রশ্ন অ্যান্সার করতে পারছো, তাহলে তোমরা এটা স্কিপ করবা, কারণ এখানে সৃজনশীলে 10-এ 10 মার্ক পাওয়াটা কঠিন। কিন্তু যেখানে গ্রাফ, যেমন চাহিদা, উপযোগ, এই টপিকগুলো থেকে যেগুলো গ্রাফ বা ম্যাথ অ্যাড করতে পারবা, সেখানে তোমরা 10-এ 10 পেতে পারো। এই যখন দেখবা যে আমার কারো উপায় নাই, আমি আর পাচ্ছি না, আমার 4টা হয়েছে আর একটা হচ্ছে না, তখন এই অধ্যায়ের দিকে তোমরা কনসেন্ট্রেট করবা পরীক্ষার হলে। কিন্তু যখন দেখছো না আমার 5টা হচ্ছে, চাহিদা থেকে, যোগান থেকে, ব্যাংক থেকে, জিডিপি থেকে, জিএনপি থেকে, তখন এইটা লেখার দরকার নাই, তখন তুমি অন্য স্কিপ করবা। এটা আমার কথা বুঝতে পেরেছো? কিন্তু এই অধ্যায়ে কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবা, কারণ এখান থেকে তোমার সিকিউ আসবে, এমসিকিউ আসবে, আবার কি আসবে, 2 নম্বরের যে প্রশ্ন ওটাও আসবে, অনুধাবনমূলক প্রশ্ন। বুঝতে পেরেছো সবাই? তারপর এটা দেখো জাতীয় আয় ব্যয়, জাতীয় আয় ব্যয় থেকে মাস্ট প্রশ্ন আসবে, এবং জাতীয় আয় ব্যয়ের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এই জিডিপি এবং জিএনপি। এখানে তোমার গ এবং ঘ নম্বরে প্রশ্ন আসবে, এবং জিডিপি যদি তোমার গ নম্বরে আসে, গ নম্বরে উত্তর কত, 3 নম্বরে, জিএনপি কত, ঘ নম্বরে 4 নম্বরে। এখন যদি এই দুইটা ম্যাথ, খুবই সোজা, এই দুইটা ম্যাথ সুন্দর করে দিতে পারো, এখানে তুমি পাচ্ছ 7 মার্ক। পাশাপাশি তোমার জ্ঞানমূলক 1, অনুধাবনের 2, এই যে 10, এই 10 মার্ক কাটার ক্ষমতা কি কোনো পরীক্ষকের থাকবে? থাকবে না। জাতীয় আয় এবং এর পরিমাপ, এই অধ্যায়টা এমনিতেই অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি তার ভিতরে এই যে দুইটা টপিক, জিডিপি এবং জিএনপি, খুবই ইম্পর্টেন্ট। তুমি লিখে নিয়ে যেতে পারো তোমার অ্যাডমিট কার্ডে যে এখান থেকে 2টা প্রশ্ন বা একটা প্রশ্ন তুমি কমন পাবেই, তুমি 10 মার্ক এখান থেকে কমন পাবে। তারপরে কি জাতীয় আয়ের ধারণা এবং মুদ্রাস্ফীতি যেটা আছে, জাতীয় আয় আসলে কিভাবে হয়, মুদ্রাস্ফীতি কিভাবে হয়, এখান থেকেও এর প্রভাব আসতে পারে। হ্যাঁ, এটাও আমাদের পড়ে যেতে হবে। কিন্তু যদি এই প্রশ্ন দুইটা আসে, এই দুইটা হচ্ছে কংক্রিট নাম্বার, ম্যাথমেটিক্সে যেমন আমরা পড়তাম যে একটা প্রশ্ন পারলে চাল, না পারলে জিরো, এটা হচ্ছে এরকম কংক্রিট নাম্বার। তুমি জিডিপি এবং জিএনপি টপ মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই যে জাতীয় আয়ের ধারণা, এটাও খুব ইম্পর্টেন্ট। এরকম হতে পারে যে গ নম্বরে এটা দিয়ে দিল, ঘ নম্বরে এটা দিয়ে দিল। আমাদের এই চ্যাপ্টারটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর দেশের আর্থিক অবস্থার সূচকগুলো, যে আর্থিক অবস্থা আমরা বোঝার জন্য যে সূচকগুলো ব্যবহার করে থাকি, এগুলো আমাদের অবশ্যই পড়ে যেতে হবে। বুঝতে পেরেছো সবাই? তারপরে যাই, দেখো অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অর্থনীতিতে মূলত কি নিয়ে আলোচনা করা হয়? অর্থ নিয়ে, ব্যাংক নিয়ে। এখন অর্থ ও ব্যাংক ব্যবস্থা থেকে একটা বা দুইটা সৃজনশীল থাকবে। হ্যাঁ, এখন অর্থের সংজ্ঞা কি? অর্থের সংজ্ঞা যেহেতু আমাদের ক খ লেখাই লাগবে, অর্থের সংজ্ঞাটা আমাদের পড়তে হবে এবং এর প্রকারভেদ পড়তে হবে। অর্থ কেমন কেমন কি কি অর্থ আছে, এটার প্রকারভেদ আমরা পড়ে গেলাম। এটা হয়তো খ নম্বরে চলে আসবে, এটা দেখা হলো ক নম্বরে চলে আসবে। আর যেহেতু আমাদের 20 মার্ক খ নম্বর অনুধাবনমূলক থেকে আসছে, যেহেতু আমরা চেষ্টা করব শর্ট কোশ্চেন যেগুলো আছে, অনুধাবনমূলক কোশ্চেন আছে, সেগুলো আমরা কখনোই স্কিপ করার চেষ্টা করব না। এখন ব্যাংকের অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা কি, আমরা এটা পড়ে গেলাম। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা আমরা প্রবন্ধ আকারে বা গল্প আকারেও যদি পড়ে যাই, আমরা কিন্তু পরীক্ষার খাতায় লিখে দেবো, চোখ বন্ধ করে, আমাদের মুখস্থ করার কিছু নাই। কারণ এই ব্যাংক এবং ব্যাংক ব্যবস্থা, এই অধ্যায়টা বুঝে একটু পড়লেই আমরা খুব ইজিলি, অধ্যায়টাও ছোট, ইজিলি আমরা অ্যান্সার করে আসবো। ব্যাংকিং সিস্টেম পড়বো, আর্থিক প্রতিষ্ঠানগুলো কি কি এগুলো পড়বো, এবং এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়টা, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলো দেখবা, প্রত্যেক বছরই কয়েকটা করে প্রশ্ন
এখান থেকে আসে। আগে তো আরো সিলেবাস আরো ব্রড ছিল, এখন শর্ট, তার মানে প্রশ্ন আরো বেশি আসবে। তোমরা এখান থেকে 8-10 মার্ক এমনিতেই পাবে, সেজন্য অবশ্যই চিন্তাও করবে না এই অধ্যায় স্কিপ করার। তারপর দেখো ব্যাংকিং সম্পর্কিত এমসিকিউ কিন্তু বেশি আসে। এই যে আমি আলাদা করে নোট করে রেখে দিয়েছিলাম, ব্যাংকিং সম্পর্কিত এমসিকিউ অনেক বেশি আসে, সেজন্য এই অধ্যায় স্কিপ করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের এমসিকিউ কিন্তু অপশন থাকবে না। 30টার ভিতরে আমাদের 30টা এমসিকিউ উত্তর করতে হবে। তারপর দেখো বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। এখন বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা কেমন, ইসলামিক, ধনতান্ত্রিক নাকি মিশ্র, এটা আমাদের পড়তে হবে। তারপর বাজেট, বাজেট থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এমসিকিউ আসে, কোন খাতে কতটুকু বাজেট দেওয়া হয় এটা খুবই ইম্পর্টেন্ট খ এবং এমসিকিউ এর জন্য। তারপর হচ্ছে সরকারি ব্যয় এবং আয়, তার রাজস্ব কি, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সরকারের সরকারি যে বাংলাদেশ সরকারের যে অর্থনীতি আছে, সে অর্থনীতি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং এই অর্থনীতি, এই বিষয়টা যদি তুমি একবার বুঝে পড়তে পারো এবং তুমি কম্প্যাক্ট একটা ধারণা নিয়ে যেতে পারো, তুমি কিন্তু খাতায় খুব ফরমেটিভ ভাবে একটা সুন্দর প্রেজেন্টেশন তুমি দিয়ে আসতে পারবে। এখন দেখো দেশ সংক্রান্ত যতগুলো উদাহরণ আছে, হ্যাঁ, যে আমাদের শিক্ষা খাতে কতটুকু যায়, তোমার ডেভেলপমেন্ট খাতে কতটুকু যায়, স্বাস্থ্য খাতে কতটুকু যায়, এই বিভিন্ন উদাহরণ দিয়ে তোমার প্রশ্ন সিকিউ আসতে পারে। আবার এমসিকিউ তো অবশ্যই আসবে। এই অধ্যায়টা খুব বেশি কঠিন না, এই জন্য এই অধ্যায়টা কখনো স্কিপ করবে না, কোনো অধ্যায় স্কিপ করবে না। কিন্তু আমি যে অধ্যায়গুলো বলেছি, যেমন ধরো এই যে স্টার মার্ক দিয়ে রেখেছি, এই অধ্যায়গুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। এই অধ্যায়গুলো তোমার এসএসসি বোর্ড পরীক্ষায় যাওয়ার আগে ফরজ, এবং তোমরা লিখে নিতে পারো এই 10 মিনিটের ক্লাসে আমি যেই টপিকগুলোর কথা বললাম, এই টপিকগুলোর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো এবং নিজের প্রিপারেশন নাও। দেখা হচ্ছে সামনের ক্লাসে, যেখানে আমরা এই টপিকগুলো নিয়ে, এই যে যেগুলো দাগিয়ে দিলাম, এই টপিকগুলো নিয়ে গ্রাফ, সংজ্ঞা, ম্যাথ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এতক্ষণ ধরে তোমরা যারা আমাদের ক্লাস করলে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং এসএসসি মানবিকের সকল বিষয় নিয়ে, এই যে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলোর সকল ছোট ছোট থেকে শুরু করে অনেক ব্রড বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ম্যাথমেটিক্স, সংজ্ঞা, গ্রাফ, চার্ট, সবগুলো নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত, সামনের ক্লাস পর্যন্ত নিজেদের খেয়াল রাখো, অনেক সুন্দরভাবে পড়াশোনা করো, পরিবারের সাথে যুক্ত থাকো, এবং আমাদের পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও এবং সাবস্ক্রাইব করো সহায়ক স্কুল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সকলকে।